ইসলামের অর্থনীতি যে চলতে পারে, ইসলাম ভিত্তিক যে অর্থনীতি হতে পারে, তার জ্বলন্ত প্রমাণ ইসলামিক ব্যাংক। এইটা তারা দেখাই দিল যে সুদ ছাড়াও যে একটা ব্যাংক চলে, সমস্ত বিশ্বের কাছে কিন্তু একটা বিস্ময় যে সুদ ছাড়া কীভাবে একটা ইসলামিক ব্যাংক চলে, খুব ভালোভাবে চলছিল। সেই ব্যাংকের দেখেন কী অবস্থা হলো, একটা দলের নাম নিতে পারছে না, একজন কর্মী সে তার পরিচয় দিতে পারছে না, একজন সে মাথা উঁচু করে দাঁড়ানোর তার কোনো শক্তি নাই, বিদেশে যায় সে চুরের মতো থাকে। সুশাসনটা যদি আমরা এনশিওর করতে পারতাম তাহলে কিন্তু আজকে এই ধরনের আমাদের যে অবস্থা সেটা কিন্তু হতো না। খন্দকার রুহুল আমিন সিআইপি, আমরা যেটি নিয়ে আলোচনা করলাম, রুহুল ভাই বলছেন এর মধ্যে যে অনেক ব্যবসায়ী নেতা ব্যবসায়ী যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনিও এর আগে অনেক সময় বলেছেন নিত্যপণ্যের দাম নিয়ে, সিন্ডিকেটের কথা বলেছেন কিন্তু মুখে নাম নেননি, বাড়ির বউ যেমন ভাসুরের নাম মুখে নেয় না তেমনভাবে বলেছেন, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তাদের নাম আসছে বড় বড় সিন্ডিকেটের, বড় বড় গ্রুপের। ব্যবসা হিসেবে আপনার কি মনে হয় কেন তাদের এত টাকার প্রয়োজন? ধন্যবাদ আপনাকে, এবং বিশেষ করে আজকে যে সুন্দর কথা হচ্ছে আমাদের দুই আলোচক, আমি খুব মনোযোগ দিয়ে তাদের কথা শুনছি। নুরুল ইসলাম মনি ভাই প্রাক্তন এমপি, সেই 91-এ অনেক আগে উনি, কিন্তু দেখতে কিন্তু সেরকম মনে হয় না। তো আর অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার সাহেব 88 থেকে ডক্টর অ্যাডভোকেট নুরুল আজহার সাহেব ওনার অনেক ক্ষোভের কথা বললেন, ওনার কথা শুনলাম, ভালো লাগলো। তো প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি আজকে আপনার যে টপিকসটা দিয়েছেন গণতন্ত্র এবং সুশাসন, আমি তো মনে করি যে কোনো একটাই যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু সব কিছু পেয়ে যাই। সুশাসনটা যদি আমরা এনশিওর করতে পারতাম তাহলে কিন্তু আজকে এই ধরনের আমাদের যে অবস্থা সেটা কিন্তু হতো না। এবং দেখেন একটা দলের নাম নিতে পারছে না, একজন কর্মী সে তার পরিচয় দিতে পারছে না, একজন সে মাথা উঁচু করে দাঁড়ানোর তার কোনো শক্তি নাই, বিদেশে যায় সে চুরের মতো থাকে। তো এইটা চিন্তা করেন যে সুশাসনটা থাকতো তাহলে এটা হতো না। তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমাদের ব্যবসায়, আমি তো একজন ব্যবসায়ী, আমি গত 40 বছর যাবৎ ব্যবসা করছি, কারণ 1980-তে আমি মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারপরে থেকে আমার বাবার ব্যবসাকে ধরেছি। তাই চিন্তা করি যে আমার লোন, আপনার যে লোন ঠিক মতো পরিশোধ করতে পারি না, কত কষ্ট হয়। মাত্র 15 থেকে 20 কোটি টাকা আমার লোন আছে, হয়তো আমার সম্পদ আছে 200 কোটি টাকার, যেটা কিন্তু আমাকে আরও 10 কোটি টাকা চাপও এটা আমার দিচ্ছে না, আমার সেই যোগ্যতা নাকি নাই, যেহেতু আমি পারছি না। আর সেইভাবে আমাদের এই ব্যবসায়ীরা কিভাবে 50,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, 19 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, এটা চিন্তা করলে যে আমি আমি স্বপ্ন ভাবতে পারি না, আমি চিন্তা করতে পারি না। আমি একজন প্রকৃত ব্যবসায়ী, আমি সুন্দর মতো আপনার ট্যাক্স দেই, আমার সিআইবি রিপোর্ট ভালো, আমি ভ্যাট দেই, সব কিছু ঠিক মতো আমি দিয়ে যাচ্ছি, তারপরেও আমি তাদের কথা চিন্তাই করতে পারি না। এবং তাদের কত দরকার এবং তারা কতটুকু খেতে পারে, তাদের কি দরকার, তাদের কি বয়সে একটা সীমা নাই? এখানে বলা হয়েছে যে কোভিডের কথা বলা হয়েছে, কোভিডের কথা যদি আমরা বলি যে এই যে এস আলম সাহেবের ওখানে চিটাগাঁয়ে সেই কোনো ভালো কোনো হসপিটাল ছিল না, এবং সে আপনার সিঙ্গাপুর বা ব্যাংককে যাওয়ার কোনো সে সুযোগ ছিল না। একটা অক্সিজেন ছিল, অক্সিজেন তার বড় ভাইয়ের কাছে ছিল, আর একটা তার কাছে ছিল না। পরে সবাই আলাপ করে বড় ভাইয়ের থেকে নিয়ে এসে এস আলম সাহেবকে দেওয়া হয়েছে, বড় ভাইকে নিয়ে আসে আরেক ভাই, তাই তো বলছি, 2 ভাই অসুস্থ হয়েছে, বড় ভাইয়ের কথা বলছি। তো সেই বড় ভাই থেকে নিয়ে তার কাছে দেওয়া হয়েছে, যার কাছে আনা হলো সে ইন্তেকাল করেছেন, আর এস আলম সাহেব বেঁচে গেলেন। তো এই দিকে কি তার কোনো চিন্তা হয় না? ইসলামিক ব্যাংক আপনার এই দীর্ঘ 52 বছর ইতিহাসে কি সুন্দরভাবে তারা দেশ পরিচালিত করে আসছে, এবং অর্থনৈতিক ইসলামিক অর্থনৈতিক ইসলামের অর্থনীতি যে চলতে পারে, ইসলাম ভিত্তিক যে অর্থনীতি হতে পারে, তার জ্বলন্ত প্রমাণ ইসলামিক ব্যাংক। এইটা তারা দেখাই দিল যে সুদ ছাড়াও যে একটা ব্যাংক চলে, সমস্ত বিশ্বের কাছে কিন্তু একটা বিস্ময় যে সুদ ছাড়া কীভাবে একটা ইসলামিক ব্যাংক চলে, খুব ভালোভাবে চলছিল। সেই ব্যাংকের দেখেন কী অবস্থা হলো। তো সেখানে আমাদের সত্যি একজন ব্যবসায়ী হিসেবে আমি নিজেকে, আমার মাঝে মাঝে আমার তো সত্যি লজ্জা করে যে আমাদের যাদের কাছে আমরা শিখি, যারা পথ দেখাই দিয়েছে, তারা এই ধরনের যদি সীমাহীন দুর্নীতি করে, এইভাবে যদি টাকার পয়সার ব্যাপারে তাদের এতটা লোভ হয়। যে কথা বললেন যে সিন্ডিকেট, সত্যি কথা আমরা এরকমও দেখেছি যে কোনো একটা মাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আর ওদিকে রমজান আসছে সামনে, এমনও আছে যে মাদার ভেসেল যেটা শিপ, ওই শিপটা আটকায় রেখেছে, আপনার আলটিমেটলি তারা শুল্ক প্রত্যাহার করবে। আরেকটা যে জিনিস আছে আপনার ওখানে মালের শর্টেজ হলে তো জিনিসের দাম বেড়ে যাবে, এবং এসআরওর মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরে বা বিভিন্ন স্টোর মাল দেওয়া হয়, তারা 15 দিন মাল দেওয়া বন্ধ করে দিল যে শর্টেজ আছে, দাম বেড়ে গেল। যেই দাম বেড়ে গেল তখন আবার শিপটা ভিড়ল।
এটা কারা? এটা অল্প কয়েকজন। এটা তো আমরা যেমন আপনার এখানে আমরা বলেছি যে মালয়েশিয়া প্রায় 5 লক্ষ শ্রমিক যে পাঠালো, এখানে আমাদের রিক্রুটিং এজেন্ট যারা আছেন তো প্রচুর, এখানে মাত্র 5 জন। তো এটা কি কেউ জানে না, দেখে না, বুঝে না? তারা কারা? তারা ব্যবসায়ীর নাম ধরে তারা এই ধরনের যে অত্যাচার করছে। তাই আমি বলতে চাচ্ছি যে তা হলো যে ইউরোপ ইউনিয়ন কিন্তু তারা এখন বলেছে স্পষ্ট কথা যে পারমাণবিক চুল্লি যেটা হয়েছে আমাদের এখানে $500 কোটি এখানে আপনার আনডিও এটা পেমেন্ট হয়েছে, এবং তারা বলছে যে আমাদের যদি সরকার সহযোগিতা করে তাহলে আমরা ইউরোপ ইউনিয়ন আমরা রাজি, আমরা চেষ্টা করব ওই টাকাটা ফিরিয়ে নিয়ে আসার জন্য। এটা বিরাট একটা কথা। এবং গত 17 দিনে আমাদের কিন্তু আপনার কি বলে সবচেয়ে রেমিটেন্স সবচেয়ে বেশি আসছে আপনার এখানে 117 কোটি টাকা। 117 কোটি টাকা আসছে 17 দিনের রেমিটেন্স। তাই আমি এখানে বলতে চাচ্ছি যে হানাহানি, মারামারি বা বিভিন্ন কথাবার্তা না বলে আমাদের যে একটা ইমেজ, বাংলাদেশের যে ইমেজ বিল্ড আপ করতে হবে। যেমন আমাদের প্রতিবেশী দেশ ভারত, ওরা তো এমনভাবে লেগে গেছে আমাদের বিপক্ষে, যেমন না জানি আমরা তাদের গরম ভাতে আমরা পানি দিয়ে দিলাম, এরকম একটা ভাব। এবং তাদের বিভিন্ন চ্যানেলে দেখতে, যে চ্যানেলটা আমি দেখেছি আগেও যে বাংলাদেশ সম্বন্ধে তারা প্রশংসা করতে, প্রতিটা লেয়ারে নাকি আমরা উপরে আছি, সেই তারাই বলছে এখন, সেই চ্যানেলেই বলছে বাংলাদেশ এখন আফগানিস্তান হয়ে গেছে। তো এই জন্য আমাদের এখানে আমি বলবো ব্যবসায়ী বন্ধু, আমাদের রাজনীতিবিদ এবং যারা আমাদের এই সরকার আছে তাদের দায়িত্ব হবে কিভাবে সুশাসন নিশ্চিত করে আমাদের একটা স্টেবল সরকার আনা, বহির্বিশ্বের কাছে আমাদের যে একটা ভাবমূর্তি, এই ভাবমূর্তিটা সঠিক রাখা, এবং অন টাইমে আমাদের যে সমস্ত এক্সপোর্ট যেটা হওয়ার কথা আমরা দিতে পারবো সেই ব্যবস্থা আমরা করে ফেলেছি। আমাদের ফরেন রেমিটেন্স আসছে, এবং আমরা চাই যে আমরা যারা ব্যবসা করি, ব্যবসা আমরা সঠিকভাবে আমরা ট্যাক্স ভ্যাট দিব। আমরা চাই একটা শান্তি শৃঙ্খলাভাবে চলে আসুক, এবং এখানে কোনো চাঁদাবাজি না হোক। এখানে আমি অনেক জায়গায় আমি কয়েকটা থানায় গিয়েছি, তারা খুব গ্রেটফুল আমাদের কাছে। তারা বলছে আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন, আমাদেরকে সাহস যোগাচ্ছেন, এখন আমরা আমাদের দায়িত্ব পালন করছি। তো এই জিনিসটা আমি মনে করি আমাদের সবার দায়িত্ব। এখন যে ইন্টারিম পিরিয়ডে কীভাবে বাংলাদেশকে আমরা একটা স্থিতিশীল রাষ্ট্র হিসাবে আমরা করতে পারি, এখানে আমি মনে করি যে ব্যবসায়ী যারা আছে সব ব্যবসায়ী একত্রিত হয়ে আমাদের দেশের যে অর্থনৈতিক চাকাটাকে আমরা যেন সচল রাখতে পারি। এই কারণে আমি মনে করি যে আমাদের যে সরকার আছে, সরকারের দায়িত্ব হবে যে বাংলাদেশ অর্থনীতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া। আর এখানে আরেকটি কথা আমি শেষ করবো, তাহলে একটা সুযোগ আছে কিন্তু সংস্কার, এই সংস্কার অবশ্যই। বিরতির পরে আমি আবার আসবো।